আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একজন ক্যাপ্টেন হিসেবে ম্যানচেস্টার সিটিকে ওই সময় অগ্রাহ্য করে শেষ পর্যন্ত বার্সাতে এসেছিলেন ইলকাই গুন্দোয়ান। সময়টা ছিল সম্ভবত গত বছরের জুন জুলাই, তারপর মাত্র এক বছর বা তার চেয়ে একটু বেশি সময় গিয়েছে। একটা সময় ম্যানচেস্টার সিটির ক্যাপ্টেন আরও একবার কিন্তু ম্যানচেস্টার সিটিতে ফিরে যাচ্ছেন। সর্বশেষ আপডেটগুলো সাজেস্ট করছে যে ফ্রি একটা ট্রান্সফারে তাকে শেষ পর্যন্ত ম্যান সিটির কাছে বার্সেলোনায় ফেরত পাঠাচ্ছে। এবং শুরুতে না বললেই নয়, এই ডিলটাতে শেষ পর্যন্ত ইলকাই গুন্দোয়ান যে ম্যানচেস্টার সিটিতে ফেরার আরও একটা সুযোগ পাচ্ছেন, সে পথে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পেপ গার্দিওলা। পেপকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এমন একজন প্লেয়ার যিনি কিনা মাত্র একটা সিজন আগেই ম্যান সিটির ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা পাওয়ার পরেও এত সাফল্যের পরও শেষ পর্যন্ত ক্লাবটা ছেড়েছিলেন, তাকে আরও একবার ফিরিয়ে আনার আসলে কোনো সুযোগ আছে কিনা, এই জায়গা থেকে পেপ চাইলেই কিন্তু ব্যাপারটাকে একেবারে উড়িয়ে দিতে পারতেন। তবে পেপ গার্দিওলা সবসময় মাঠের খেলাকে প্রাধান্য দেন। এর আগে যাওয়ার সময় বলেছিলেন যে ইলকাই গুন্দোয়ান তার চোখে খুবই ভালো মানের একজন ফুটবলার, খুবই নির্ভরযোগ্য একজন ফুটবলার। সে পেপ গার্দিওলাই কিন্তু শেষ পর্যন্ত ইলকাই গুন্দোয়ানকে ম্যানচেস্টার সিটিতে ফিরিয়ে আনলেন, তার ক্যারিয়ারে একটা লাইফ লাইন দিলেন। আমি খুবই স্পষ্টভাবে এটা আরও একটা দ্বিতীয় সুযোগ কিংবা একটা লাইফ লাইন বলতে যাচ্ছি এই কারণে যে কারণ এর আগে যতজন বার্সা প্লেয়ার এভাবে বড় বড় ক্লাব থেকে বার্সাতে এসেছেন এবং একটা সিজন পরে হতাশ হয়ে পড়েছেন, দলে নিজের সেই জায়গাটা পাননি, সে উপযোগিতার সন্ধান পাননি, তিনি কিন্তু এর পরে তার আগের ক্লাবে কিংবা যে বড় ক্লাবটা থেকে এসেছেন সে বড় ক্লাবে ফেরত যেতে পারেননি। একেবারে অখ্যাত নানা রকমের ক্লাব, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লিগে তাদেরকে যেতে হয়েছে। এই জায়গা থেকে ইলকাই গুন্দোয়ান একটা বিশাল থ্যাংক ইউ শেষ পর্যন্ত তার আগের বস পেপকে জানাতেই পারেন। তবে মূল আলোচনার বিষয় এটা নয়, মূল আলোচনার বিষয় হচ্ছে আরও একটা বিগ ট্রান্সফার, যে ট্রান্সফারটা বার্সেলোনা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কমপ্লিট করেছিল, যেখানে পেপ গার্দিওলাকে কনভিন্স করে ইলকাই গুন্দোয়ান শেষ পর্যন্ত বার্সাতে এসেছিলেন। মাত্র 50-51টা ম্যাচ, যে 50-51 ম্যাচে 5টা গোল 14টার মতো অ্যাসিস্ট আছে। গুন্দোয়ান তার জায়গা থেকে যেখানে ভালো খেলেছেন, একেবারে দুর্দান্ত লেভেলের না হলেও প্রথম সিজনের কম্প্যারিজনে সত্যিকার অর্থে ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। তাকে কেন একটা সিজন পরে বার্সার নতুন এই সিস্টেমে, যেখানে হ্যান্সি ফ্লিকের মতো একজন কোচ আছেন, যে জার্মান কোচ গুন্দোয়ানের সঙ্গে এর আগে জাতীয় দলেও কাজ করেছেন, সে কোচ আসার পরে ইলকাই গুন্দোয়ানের অবস্থাটা তো আরও বেশি করে সুদৃঢ় হওয়া উচিত ছিল। কেন তার অবস্থাটা বার্সাতে নড়বড় হয়ে পড়লো? এই ইলকাই গুন্দোয়ানকে ম্যানচেস্টার সিটিতে ফিরে বেশ কয়েকদিন হয়তোবা সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। এখন মাতেও কোভাচিচ নামক একটা প্রোফাইল সেখানে আছে, তবে আমি নিশ্চিত করে বলতে পারি গুন্দোয়ান যখন সুযোগ পাওয়া শুরু করবেন আরও একবার ম্যানচেস্টার সিটিতে তার উপযোগিতা প্রমাণ করবেন এবং ওই সময়ে বার্সা ফ্যানদের মনে হবে কেন তাকে আসলে এভাবে একেবারে ছেড়ে দেওয়া হলো। এখন এ ব্যাপারে আপনি আসলে গুন্দোয়ান কিংবা ফ্লিক এদেরকে পাল্টাপাল্টি দোষারোপ করে লাভ নেই। আমার কাছে মনে হয় বার্সা বছরের পর বছর এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে সত্যিকার অর্থে একটা ট্রান্সফার মুভমেন্ট করার আগে বার্সার স্পোর্টিং ডিরেক্টররা জানেন না তারা আসলে কী কারণে এই ট্রান্সফার মুভমেন্টগুলো করছেন। এখনও স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যে ডেকো আছেন, আমার কাছে মনে হয় না যে তার কাছে প্রপার একটা প্ল্যানিং আছে, যে প্ল্যানিংটা একটা স্পোর্টিং প্রজেক্টের দিকে যাচ্ছে, যে প্ল্যানিংটাকে বলা যায় যে ভবিষ্যতে তিনি একটা নতুন করে প্রজেক্ট তৈরি করছেন, একেবারে বিল্ড আপ করছেন যেটাকে বলে, সেটার ছিটে ফটো আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে বার্সার কাছে আছে। শুধুমাত্র ওই শেষ ভরসার নাম লা মাসিয়া আছে, যেখান থেকে একের পর এক ইয়াংস্টার প্লেয়ার উঠে আসছেন। একটা বড় রকমের সমস্যার জায়গায় তৈরি হচ্ছে ইলকাই গুন্দোয়ান আসলে কোন পজিশনে খেলবেন সেটাকে কেন্দ্র করে। গুন্দোয়ান যিনি কিনা আর 1-1.5 বছর আগেও কিন্তু ম্যানচেস্টার সিটির ক্যাপ্টেন ছিলেন, সেই ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় করেছেন ক্লাবটার ইতিহাসে প্রথম ক্যাপ্টেন হিসেবে। সেই ইলকাই গুন্দোয়ান বার্সাতে আসার পরে 1 বছর পরে আসলে কোন জায়গায় খেলবেন সেখানে নিশ্চয়তা কোনো কিছু দেখছেন না। এর আগে বার্সাবাজে বলেছি, আজকে ফুটবল ফ্ল্যাগে বলছি, যদি 4-2-3-1 শেষ পর্যন্ত ডবল পিভট অর্থাৎ মাঝখানে দুয়ে ইলকাই গুন্দোয়ানকে চিন্তা করা হয়, সে জায়গা থেকে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং গাভির মতো প্লেয়াররা আছেন এবং তারা ফিরলে তারা ফার্স্ট চয়েস প্লেয়ার হবেন। মাঝখানে দুই মার্ক বের্নাল এবং মার্ক কাসাদোকে কিন্তু পুরো প্রি সিজন জুড়ে গুরুত্ব দিয়েছেন হ্যান্সি ফ্লিক। এরপর সামনে 4-2-3-1 যে তিনটা থাকে, সেখানে মাঝখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড ওই একটা পজিশনে তাকে চিন্তা ভাবনা করা যেত, তবে এটাকে পাস্ট টেন্সে বলছি কারণ আগে থেকেই সেখানে পেড্রির মতো একজন প্রতিভা ছিলেন। নতুন করে দানি ওলমো আসার পরে যেহেতু বার্সা এখনও লেফট উইঙ্গার খুঁজছে, ইলকাই গুন্দোয়ান এ জায়গা থেকে যে ভাবছেন তার জায়গাটা অনিশ্চিত, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। গুন্দোয়ানকে আপনি দোষারোপ করতে পারেন না। মূল ব্যাপারটা হচ্ছে ইলকাই গুন্দোয়ান কিন্তু দুই কোচের প্ল্যানের মাঝখানে চাপা পড়েছেন, দুটো স্পোর্টিং প্রজেক্ট, ভিন্ন ভিন্ন দুটি স্ট্র্যাটেজি, সেটার মাঝখানে এসে পড়েছেন। এর আগে জাভির সিস্টেম ছিল একরকম, এখন হ্যান্সি ফ্লিকের সিস্টেম একরকম। দুটো সিস্টেমকে একসাথে করতে গেলে একজন দুজন প্লেয়ারকে আসলে স্যাক্রিফাইস করতে হবে, সেই লিস্টে ইলকাই গুন্দোয়ান পড়ে গিয়েছেন। হয়তোবা এটা বার্সা কেন্দ্রিক কেউই স্বীকার করবেন না, তবে যারা ফুটবল বোঝেন তাদের
কাছে এটা স্পষ্টত প্রমাণিত। ইলকাই গুন্দোয়ান জাতীয় দলের ক্যারিয়ারটাও কিন্তু শেষ করে ফেললেন, একেবারে ক্লিয়ারলি একটা মেসেজ জানিয়ে দিলেন ক্লাব ফুটবলে তিনি তার শেষ ফোকাসটা করছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে সেটা করতে চাইবেন। হয়তোবা পেপ তেমন একটা সুবিধাও করে দেবে, এবং পেপ যখন আরও একবার সে সুবিধাটা করে দেবেন তখন এটা আরও একবার প্রমাণিত হবে যে শেষ পর্যন্ত বার্সাতে সুপারস্টার প্লেয়াররা আসার পরে তাদেরকে ধরে রাখার যে প্রসেসটা এবং বার্সাতে সত্যি করতে আসা উচিত কিনা সেটা নিয়ে যে ডাউটটা সাম্প্রতিক বছরগুলোতে তৈরি হয়েছে কোনো না কোনো জায়গা থেকে সেটা একেবারে ওয়েল জাস্টিফাইড। সেটার পেছনে অনেক শক্ত শক্ত যুক্তি আছে, যে কারণে নিকো উইলিয়ামস বার্সাতে আশি করেও শেষ পর্যন্ত আসেননি। ওই যে একটা বিশাল রকমের ডাউট বার্সাকে ঘিরে আসলে তৈরি হয়, আসলে এই ক্লাবটাতে আসার পরে নিজের ক্যারিয়ারে ভালো হবে নাকি উল্টো এটা বুমেরাং হিসেবে নিজেকে আঘাত করবে। ধন্যবাদ সবাইকে।